গুড ইভিনিং। এমসিএসএ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই এমসিএসএ ক্লাসের মাধ্যমে যে এমসিকিউ সিরিজ নিয়ে আসছি তারই ধারাবাহিকতা আমরা করছি। তোমরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখছো তারা সবাই জানো যে আমরা এখন ইতিহাসের উপরে সিরিজ করছি, অর্থাৎ প্রাচীন ইতিহাসের উপরে। অলরেডি আমরা বৈদিক যুগের উপরে আমরা প্রায় 6টা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা বৈদিক যুগের উপরে যে ভিডিও করব সেটা হচ্ছে বৈদিক সাহিত্যের উপরে, অর্থাৎ এই ভিডিওটাই হচ্ছে বৈদিক যুগের ইতিহাসের উপরে হচ্ছে লাস্ট ভিডিও। এর পরবর্তীতে আমরা প্রতিবাদী আন্দোলন বা মগধের উত্থান, ষোড়শ মহাজন পদ, এই ধরনের ভিডিওগুলো করব। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র হচ্ছে বৈদিক সাহিত্যের উপরে এই ভিডিওটা করব। কতগুলো নির্দিষ্ট এমসিকিউজ রয়েছে, এই এমসিকিউগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, আমিও আমার জ্ঞানের মধ্যে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ ক্লাস শুরু করছি। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ যে বৈদিক সাহিত্য রয়েছে। বৈদিক সাহিত্যের উপরে দেখো প্রথম এমসিকিউ কি বলছে? বলছে পুরুষ সূক্ত কোন বেদে উল্লেখিত আছে? বলছে সামবেদ, ঋগ্বেদ, না যজুর্বেদ, না অথর্ববেদ। অলরেডি আমরা আগের ভিডিওতে পড়েছি যে পুরুষ সূক্ত হচ্ছে ঋগ্বেদে রয়েছে, মূলত ঋগ্বেদের দশম মণ্ডলে এটা রয়েছে। ঠিক আছে? এবং এই পুরুষ সূক্ত থেকেই তোমার হচ্ছে চারটে যে আমাদের তোমার হচ্ছে বর্ণ ব্যবস্থা রয়েছে, সেই বর্ণ ব্যবস্থা সম্বন্ধে জানা যায়। এই চারটা বর্ণ ব্যবস্থা বলতে কি কে? তোমার হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই চারটে সম্বন্ধে জানা যায়। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এই হলো, তার মানে পুরুষ সূক্তটা বিষয়টা তাহলে কোথায় রয়েছে? তারা ঋগ্বেদে, এবং ঋগ্বেদের কততম মণ্ডলে? দশম মণ্ডলে রয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? বলছে কোন বেদটি প্রধানত সঙ্গীত ও সুরের সাথে সম্পর্কিত? তাই সঙ্গীত এবং সুরের সাথে সম্পর্কিত হচ্ছে কি? সামবেদ। অলরেডি আমি তোমাদেরকে আগেই সবগুলো বলেছি। ঋগ্বেদ হচ্ছে সামাজিক ব্যবস্থা সম্বন্ধীয়, সামাজিক ব্যবস্থা। আচ্ছা, সঙ্গীত ও সুর সংক্রান্ত হচ্ছে কি? সামবেদ। আর এটা দেবতাদের উদ্দেশ্যে, দেবতাদের উদ্দেশ্যে। যজুর্বেদ হচ্ছে কি? তোমার হচ্ছে মন্ত্র। আর অথর্ববেদ হচ্ছে কি? চিকিৎসা ও বশীকরণ। তো এই চারটা কিন্তু পরীক্ষাতে কিন্তু আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেখাও আছে যে সঙ্গীত এবং সুরের সম্বন্ধে বলা রয়েছে যে সামবেদে। ঠিক আছে? কোন বেদে? সামবেদে। তো কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট হলো। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3-এ কি বলছে? বলছে যজুর্বেদের প্রধান তোমার হচ্ছে বিষয়বস্তু হচ্ছে কি? শ্রুত, না যজ্ঞ, না মন্ত্র ও জাদু, না দার্শনিক চিন্তা? আচ্ছা, দার্শনিক চিন্তা হচ্ছে উপনিষদ। আচ্ছা, মন্ত্র ও জাদু এই বিষয়টা রয়েছে তোমার হচ্ছে অথর্ববেদ। যজ্ঞের আচার অনুষ্ঠান এবং মন্ত্র এটা হচ্ছে যজুর্বেদ। আর শ্রুত ব্যাপারটা তোমার হচ্ছে ঋগ্বেদেও রয়েছে ও তোমার হচ্ছে সামবেদেও রয়েছে। অর্থাৎ তাহলে এই যজ্ঞ বিষয়টা, যজ্ঞের আচার অনুষ্ঠান, এই বিষয়টা হচ্ছে কত নম্বরে রয়েছে? তোমার হচ্ছে যজুর্বেদে। দেখো লেখাই আছে যে যজুর্বেদ যে রয়েছে সেখানে যজ্ঞের নিয়ম কানুন মন্ত্র এগুলো সম্বন্ধে বলা আছে। ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে যে অথর্ববেদে কোন বিষয়ের উপর জোর তোমার হচ্ছে দেওয়া হয়েছে? অথর্ববেদে বলছে যজ্ঞ, না নিরাময়, জাদু, কবচ, সঙ্গীত, না দর্শন? অলরেডি বলে দিলাম যে দর্শন হচ্ছে কি? তোমার হচ্ছে উপনিষদ। আচ্ছা, সঙ্গীত কিছুক্ষণ আগে বললাম সামবেদ। যজ্ঞ হচ্ছে কোথায়? যজুর্বেদ।
তাহলে নিরাময় করা, জাদু এবং কবচ এগুলো কোথায় রয়েছে? অথর্ববেদে, শেষ বেদ। দেখো লেখাই আছে অথর্ববেদের জীবনের ব্যবহারিক দিক, নিরাময়, তারপর হচ্ছে মন্দ আত্মার বিরুদ্ধে সুরক্ষার মন্ত্র। মন্দ আত্মা বলতে যেগুলো খারাপ আত্মা, খারাপ আত্মা, শয়তান আমরা বলি, হ্যাঁ, তারপরে অনেক সময় দেখবে যে ভূত বলে, এগুলো কেবল খারাপ আত্মা। তো এগুলোকে নিয়ে তোমার হচ্ছে অথর্ববেদে রেখেছে। অর্থাৎ অথর্ববেদের বৈদিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারা কোনো একটা জায়গায় অনেকটাই মানে নিচু স্তরে নেমে গেছিল। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে দেখো, বলছে কোন বেদে গায়ত্রী মন্ত্রের সম্বন্ধে বলা রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, বলছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? তো গায়ত্রী মন্ত্র হচ্ছে আদিশক্তি গায়ত্রী, সে গায়ত্রী মন্ত্র সম্বন্ধে ঋগ্বেদে বলা রয়েছে। এবং গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তোমরা যদি দেখো তো বলছে ঋগ্বেদ, এই ঋগ্বেদের 3য় মণ্ডলে আছে। ঋগ্বেদের আমরা সবাই জানি যে 10টা মণ্ডল, এই 10টা মণ্ডলের মধ্যে 3য় মণ্ডলে রয়েছে। এবং এই গায়ত্রী মন্ত্র যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে বিশ্বামিত্র। বিশ্বামিত্র যে মুনি, সে মুনি বিখ্যাত মুনি। ঠিক আছে, বিশ্বামিত্র, সে বিশ্বামিত্র তোমার হচ্ছে গায়ত্রী মন্ত্র তোমার হচ্ছে তৈরি করেছিল। এবং কাদের উদ্দেশ্যে তৈরি করেছিল? তোমার হচ্ছে আদি দেবী যে ছিল গায়ত্রী, তার উদ্দেশ্যে তৈরি করেছিল। এবং এটা ঋগ্বেদে রয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6 বলছে যে বৈদিক সাহিত্যে সংহিতা বলতে কি বোঝায়? দার্শনিক গ্রন্থ না মন্ত্র সংকলন না যজ্ঞের নিয়ম না ইতিহাস? তো সংহিতা হচ্ছে মন্ত্র সংকলন, মাথায় রাখবে। দার্শনিক গ্রন্থ হচ্ছে কি স্যার? উপনিষদ। যজ্ঞের নিয়ম হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, আর হচ্ছে মন্ত্র সংকলন হচ্ছে সংহিতা। দেখো লেখা আছে সংহিতা হলো বেদের মন্ত্র সংকলন, যা শ্রুত এবং তোমার হচ্ছে প্রার্থনা দিয়ে তোমার হচ্ছে গঠিত। অর্থাৎ শ্রুত ও প্রার্থনা, এই যে দুটা বিষয়, এই দুটা বিষয় হচ্ছে সংহিতার রূপ। সংহিতার রূপ। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 7। বলছে কোন বেদে সব থেকে বেশি শ্রুত রয়েছে? বলছে ঋগ্বেদ না সামবেদ না যজুর্বেদ না অথর্ববেদ? তো মাথায় রাখবে 1028টা তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে ব্যবস্থাপনা রয়েছে 1028টা। আর ঋগ্বেদের শ্রুত রয়েছে দেখো কতগুলো, তোমার হচ্ছে 10,500টা। ঠিক আছে, আর স্যার তোমার হচ্ছে ঋগ্বেদে তার মানে সব থেকে বেশি শ্রুত রয়েছে ঋগ্বেদ। ঠিক আছে, তার অ্যান্সার হলো ঋগ্বেদ। মানে যা সাহিত্য সংক্রান্ত কোশ্চেনগুলো সেগুলো এখানে কিন্তু রয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 8 বলছে বৈদিক যুগে কোনটি শ্রুতি হিসেবে ব্যবহৃত হয়েছিল? বেদ না উপনিষদ না পুরাণ না তোমার হচ্ছে মহাভারত? ঠিক আছে, সবাই জানো যে মহাভারত হচ্ছে একটা হচ্ছে কি তোমার হচ্ছে মহাকাব্য। ভারতের মহাকাব্য দুটো আছে, একটা হচ্ছে কি স্যার মহাভারত, আর একটা হচ্ছে রামায়ণ। গোটা বিশ্বে মহাভারত কটা আছে, এই মহাকাব্য কটা আছে 4টা। কি কি? তার আরো দুটা, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। এই ইলিয়াড এবং ওডিসি লিখেছিল হচ্ছে অন্ধকবি হোমার। ঠিক আছে, এবার বেদ কটা? বেদ তো 4টা। উপনিষদ কথাটার মানে হচ্ছে কি স্যার দর্শন। পুরাণ কটা আছে? 18টা আছে, আমরা সবাই জানি পুরাণ। আচ্ছা, তাহলে এর মধ্যে থেকে শ্রুতি নির্ভর পড়া যাকে বলা হয় সেটা হচ্ছে বেদ। এবার প্রসঙ্গটা যে শ্রুতি হচ্ছে কি মানে বেদকে লেখার ব্যাপারটা খুব কম ছিল। বেদ হচ্ছে শুনে শুনে মনে রাখা হতো। এবং এই 4টা বেদের ক্ষেত্রে এই জিনিসটা ছিল। অবশ্য মানে যজুর্বেদ এবং অথর্ববেদের ক্ষেত্রে লেখার অভ্যাসটা চলে আসে। ঠিক আছে, কেন? ওটা পরবর্তী বৈদিক যুগে লেখা। কিন্তু ঋগ্বেদের এবং সামবেদের যে তোমার হচ্ছে বেদ যে চর্চা, সেটা শ্রুতি নির্ভর ছিল, অর্থাৎ শুনে শুনে মনে রাখা হতো। তো দেখো বেদগুলো মূলত শ্রুতি হিসাবে ব্যবহার করা হতো, যা ঈশ্বরিক জ্ঞান বলা হয়। এই বেদগুলোকে ঐশ্বরিক জ্ঞান বলা হয় বলে এর কোনো লেখনী ব্যবস্থাপনা নেই। ঠিক আছে, এর যা রয়েছে শ্রুতি রয়েছে, বাক্য রয়েছে, বাক্যটাই প্রধান। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 9 নম্বর কোশ্চেন গিয়ে কি বলছে?
9 নম্বর কোশ্চেনে বলছে যে ব্রাহ্মণ গ্রন্থের প্রধান বিষয়বস্তু হচ্ছে কি দার্শনিক বিশ্লেষণ, না যজ্ঞের ব্যাখ্যা ও নিয়ম, না সামাজিক নিয়ম, না ইতিহাস। তো এই ব্রাহ্মণ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার সাথে যেটা রয়েছে সেখানে হচ্ছে যজ্ঞের ব্যাখ্যা ও নিয়ম। ঠিক আছে, যজ্ঞের ব্যাখ্যা এবং নিয়ম যেখানে রয়েছে ব্রাহ্মণে, এবং দার্শনিক বিশ্লেষণ যেটা রয়েছে এটা হচ্ছে উপনিষদ। ঠিক আছে, আর সামাজিক নিয়ম যেটা রয়েছে এটা রয়েছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ঋগ্বেদ। তো দেখো লেখা আছে যতগুলো ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে এই ব্রাহ্মণ গ্রন্থগুলোতে আচার অনুষ্ঠান, হ্যাঁ, কি সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া রয়েছে। কিসের আচার অনুষ্ঠান? যজ্ঞের আচার অনুষ্ঠান, যজ্ঞের। ঠিক আছে, তা আশা করে বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি বলছে দেখো, বলছে ঋগ্বেদের সাথে সম্পর্কিত প্রধান ব্রাহ্মণ গ্রন্থ কোনটি? দেখো এখানে যতগুলো ব্রাহ্মণের নাম রয়েছে প্রতিটা ব্রাহ্মণ আলাদা আলাদা বই। ঠিক আছে, কি কি ব্রাহ্মণ নাম রয়েছে দেখো তো, শতপথ ব্রাহ্মণ, তারপর হচ্ছে ঐতের ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ, এমন হচ্ছে কি তোমার হচ্ছে তৈত্তিরীয় ব্রাহ্মণ। এর মধ্যে থেকে ঐতরীয় যে ব্রাহ্মণ রয়েছে এই ঋগ্বেদের সাথে জড়িত। দেখো লেখা আছে যে ঐতরীয় ব্রাহ্মণ এটা হচ্ছে কার সাথে জড়িত? ঋগ্বেদের সাথে জড়িত। তাই ঋগ্বেদের সাথে জড়িত তোমার হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণগুলো যাগযজ্ঞ সংক্রান্ত, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের ব্রাহ্মণ রয়েছে। আমরা অলরেডি শতপথ ব্রাহ্মণের সাথে যাগযজ্ঞ অলরেডি আগে আমরা পড়েছি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 11। কোশ্চেন নাম্বার 11-এ গিয়ে কি বলছে দেখো, বলছে শতপথ ব্রাহ্মণ যে রয়েছে, ঠিক আছে, এটা কোন বেদের সাথে জড়িত? অলরেডি আমরা ঐতরীয় ব্রাহ্মণের সাথে আমরা ঋগ্বেদের নাম শুনলাম। এবার শতপথ ব্রাহ্মণের সাথে যে বেদের নাম জড়িত তার নাম হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদও যজ্ঞ, আর স্যার শতপথ ব্রাহ্মণ হচ্ছে কি যজ্ঞ। ঠিক আছে, তাহলে দেখো লেখাই আছে যে শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের তোমার হচ্ছে সাথে জড়িত, যজুর্বেদের শুল্ক যজুর্বেদ 7টার সাথে জড়িত। তার মানে যজুর্বেদের সাথেই জড়িত হচ্ছে কে তোমার হচ্ছে শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, বলছে কোন ব্রাহ্মণ গ্রন্থে তোমার হচ্ছে অশ্বমেধ যজ্ঞের বিস্তারিত বর্ণনা রয়েছে? বলছে ঐতরীয় ব্রাহ্মণ, না শতপথ ব্রাহ্মণ, না হচ্ছে ঐতিরীয় ব্রাহ্মণ, না হচ্ছে গোপদ ব্রাহ্মণ। মাথায় রাখবে এই অশ্বমেধ যজ্ঞের কথা বলা হচ্ছে শতপথ ব্রাহ্মণ, এবং এই শতপথ ব্রাহ্মণটা কোথায় রয়েছে স্যার? অলরেডি আমরা কিছুক্ষণ আগে বললাম যজুর্বেদ। আর স্যার ঐতরীয় ব্রাহ্মণটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি কোথায়? ঋগ্বেদ। যে কোনো বেদের তোমার যে প্রথম অবস্থায় হচ্ছে ব্রাহ্মণ, এবং এই ব্রাহ্মণে তোমার হচ্ছে কি যে যজ্ঞের যে সংকল্প, পূজা অর্চনার যে সংকল্প, সেই সংকল্পগুলোর কথা বলা রয়েছে। দেখো শতপথ ব্রাহ্মণে হচ্ছে অশ্বমেধ যজ্ঞের বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে এই যে অশ্বমেধ যজ্ঞ এটা এক প্রকার যজ্ঞ, এবং এই যজ্ঞের কথা কোন ব্রাহ্মণে বলা আছে? শতপথ ব্রাহ্মণে বলা আছে। ক্লিয়ার? পরবর্তী নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে ব্রাহ্মণ গ্রন্থগুলো কোন যুগে রচিত? বলছে ঋগ্বেদ যুগ, না পরবর্তী বৈদিক যুগ, না পৌরাণিক যুগ, না বৌদ্ধ যুগ। তো পরবর্তী বৈদিক যুগে এই ব্রাহ্মণগুলো লেখা। বলছে পরবর্তী বৈদিক যুগ মানে সবাই জানো যে প্রায় 1000 BC থেকে 600 AD-র মধ্যে। অবশ্য আমি আমার পুরনো ভিডিওতে আগেও বলেছি যে 600 BC থেকে 600 AD-র মধ্যে। এটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি রয়েছে ঠিকই, কিন্তু মাথায় রাখবে যতগুলো ব্রাহ্মণ রয়েছে এই ব্রাহ্মণগুলো কিন্তু এই টাইমটার মধ্যেই লেখা, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে লেখা। পরবর্তী বৈদিক যুগ, প্রতিটা ব্রাহ্মণ হচ্ছে পরবর্তী বৈদিক যুগে লেখা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে ব্রাহ্মণগুলো কোন যুগে লেখা? পরবর্তী বৈদিক যুগের লেখা। এর পরবর্তীতে দেখো আরণ্যক। এই আরণ্যক যে গ্রন্থগুলো রয়েছে সেখানে কাদের সম্বন্ধে বলা রয়েছে? যাজকদের, বনবাসী ঋষিদের, রাজাদের, না সাধারণ মানুষের? তো আরণ্যক কথাটা দিয়ে বোঝা যাচ্ছে যে বনভূমির সাথে জড়িত। এই বনভূমির সাথে জড়িত বলেই বনবাসী যারা ঋষি মানে যারা বনে থাকতো, হ্যাঁ, তোমরা সবাই জানো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে মানুষই হোক না কেন সবারই আবার 4টে জীবন ছিল।
কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। যখন বানপ্রস্থ জীবন কমপ্লিট করছে, সন্ন্যাস জীবনে প্রতিটা মানুষ, বিশেষ করে যারা বিদ্বান মানুষ, তারা চলে যেতে হচ্ছে কোথায়? সন্ন্যাস গ্রহণ করার জন্য হচ্ছে বনে, এবং সেখানে গিয়ে তাদের নিজের জীবনের অভিজ্ঞতা এবং জীবনটাকে একটা নতুন শৈলীর মাধ্যম দিয়ে চালানোর চেষ্টা করতো। ঠিক আছে, তো এই যে নতুন শৈলীর মাধ্যম দিয়ে চালানো, সেটা কোথায় করতো? বনে। ঠিক আছে, এবং এই বনে গিয়ে অনেকেই স্যার হচ্ছে এই আরণ্যক লিখত। আরণ্যক, এই আরণ্যক গ্রন্থগুলি বনবাসী ঋষিদের জন্য রচিত, এবং যারা যজ্ঞের গোপনীয়তা তাৎপর্য বিশ্লেষণ করে, অর্থাৎ এই আরণ্যকের মাধ্যমে যজ্ঞের প্রয়োজন কি সেটাই কিন্তু তারা আলোচনা করত, যে যজ্ঞের প্রয়োজন কি। ঠিক আছে, তাহলে এই আরণ্যকগুলো হচ্ছে বনবাসী তার সাথে জড়িত। ক্লিয়ার? যে সমস্ত ঋষিরা তোমার বনে চলে যেত, তারা এই আরণ্যকের তোমার হচ্ছে লেখনীগুলো লিখত। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? 15। দেখো, আরণ্যকের গ্রন্থের প্রধান বিষয়বস্তু হচ্ছে কি? যজ্ঞের আচার, সামাজিক নিয়ম, ইতিহাস, না দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তা? তো স্বাভাবিক, ও বনে গেছে। বনে গেছে মানে কি? নিরিবিলি। এই নিরিবিলি জায়গাতে মানুষকে কি করে? আধ্যাত্মিক চিন্তাই করে, এবং এই আধ্যাত্মিক চিন্তার উপরে ভিত্তি করেই তোমার হচ্ছে কি দর্শন তৈরি হয়। এই দর্শনগুলোই উপনিষদে আবার লিখিত হতো। অর্থাৎ এই নিরিবিলি জায়গায় গিয়ে এই আধ্যাত্মিক চিন্তা এবং দর্শন করাটাই কিন্তু মূল কাজ ছিল। ঠিক আছে, তাহলে আরণ্যক গ্রন্থে যজ্ঞের যে দার্শনিক চিন্তা এবং আধ্যাত্মিক যে চিন্তা, সেটা ব্যাখ্যা করা এই আরণ্যকগুলোতে হয়। যজ্ঞগুলো কেন প্রয়োজন, তার দার্শনিক চিন্তা এবং তোমার হচ্ছে কি আধ্যাত্মিক চিন্তাগুলো মূলত এই আরণ্যকগুলোতে রয়েছে। হলো? তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? দেখো 16। বলছে কোন আরণ্যক গ্রন্থ ঋগ্বেদের সাথে জড়িত? তো হচ্ছে ঋগ্বেদের সাথে হচ্ছে ঐতরীয় আরণ্যক। আমরা কিছুক্ষণ আগে ঐতরীয় ব্রাহ্মণ পেয়েছিলাম, এবার আমরা ঐতরীয় আরণ্যক পেলাম। তাহলে ঐতরীয় ব্রাহ্মণ প্লাস ঐতরীয় আরণ্যক দুটাই কিসের সাথে জড়িত? ঋগ্বেদের সাথে জড়িত। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? আরণ্যক গ্রন্থগুলো কোন ধরনের সাহিত্যের সেতু হিসাবে কাজ করত? বলছে বেদ এবং উপনিষদ, বেদ ও পুরাণ, ব্রাহ্মণ ও স্মৃতি, না উপনিষদ ও পুরাণ? তো পুরাণ পুরোপুরি আলাদা জিনিস, মাথায় রাখবে। বেদেরই বিভিন্ন অংশ থাকতো। ঠিক আছে, এবং এই বেদের সাথে বেদের যদি শুরু যদি ব্রাহ্মণ হতো, তাহলে বেদের শেষ হতো উপনিষদ। তাহলে স্যার এই শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা সূত্রে বাঁধার যে চেষ্টা করতো, সেটা করতো আরণ্যক। আলটিমেটলি তাহলে রিলেশন কার করতো? বেদের সাথে উপনিষদের। তো বেদের সাথে উপনিষদ মানে হচ্ছে কি স্যার? এই যে অ্যান্সার হচ্ছে কত? 17 ক। ঠিক আছে, তারপরে পরবর্তীতে হচ্ছে কি তোমার হচ্ছে 18। বলছে আরণ্যক গ্রন্থের নামকরণ হয়েছিল কেন? বলছে শহরে রচিত হয়েছিল বলে, বনে অধ্যয়ন রচিত হয়েছিল বলে, না যজ্ঞের সাথে জড়িত বলে, না রাজাদের সাথে জড়িত বলে? অলরেডি আমি বলেছি যে বনে অধ্যয়ন হতো। এই আধ্যাত্মিক চিন্তা এবং দার্শনিক চিন্তাটা বনে হতো বলেই হচ্ছে কি তোমার হচ্ছে আরণ্যক নাম দেওয়া হয়েছে। কেন বনে স্যার? কারণ বন হচ্ছে শান্ত প্রকৃতির জায়গা, নিরিবিলি জায়গা, প্রকৃতির কোলে এই আধ্যাত্মিক চিন্তাটা কিন্তু অনেক বেশি ভালো হতো হচ্ছে কি গ্রাম্য তোমার হচ্ছে পারিবারিক মানে পরিবারের সাথে না থাকলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 19। বলছে উপনিষদগুলো তোমার প্রধানত কি নিয়ে তোমার হচ্ছে আলোচনা করে? তো উপনিষদগুলো হচ্ছে দার্শনিক চিন্তা এবং আধ্যাত্মিক জ্ঞান, অলরেডি আমি আগে বলেছি। তাহলে কোয়েশ্চেন নম্বর হচ্ছে 19। তা মাথায় রাখবে, অলরেডি উপনিষদগুলো ব্রাহ্ম, আত্মা, মোক্ষ, দার্শনিক মানে এগুলোর দার্শনিক চিন্তা নিয়ে আলোচনা করে। তাহলে অ্যান্সার হচ্ছে উপনিষদের হচ্ছে দার্শনিক চিন্তা এবং আধ্যাত্মিক জ্ঞান। বারবার অলরেডি আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতেও আমি 1-2বার বলেছি, উপনিষদ মানে দার্শনিক চিন্তা।
এর পরবর্তীতে কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 20 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে? 20 নম্বর কোশ্চেনে বলছে প্রাচীনতম উপনিষদ কোনটা? তো বলছে ঈশ উপনিষদ, না হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, না হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, না কট উপনিষদ। তোমাদেরকে বলে রাখি টোটাল উপনিষদ হচ্ছে 108টা। সবগুলোর নাম বলা কিন্তু মুশকিল, কিন্তু প্রাচীন উপনিষদ হিসাবে আমরা দুটো উপনিষদের নাম পাবো। একটা হচ্ছে বৃহদারণ্যক, আর একটা হচ্ছে কি ছান্দোগ্য উপনিষদ, প্রাচীনতম। লক্ষ্য করো তোমার হচ্ছে বৃহদারণ্যক এবং ছান্দোগ্য দুটাই কিন্তু আছে, কিন্তু এদের মধ্যে থেকে সব থেকে প্রাচীন হচ্ছে কোনটা? তোমার হচ্ছে বৃহদারণ্যক, সব থেকে প্রাচীন। তাহলে বৃহদারণ্যক হচ্ছে এক প্রকার উপনিষদ, ঠিক আছে? তাহলে পরে কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 21 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে কোন উপনিষদে তোমার হচ্ছে সত্যবে জয়তে এই উক্তিটি পাওয়া গেছে? এটা নিশ্চয়ই জানো, মুন্ডক উপনিষদে। সত্যবে জয়তে এই যে বিষয়টা রয়েছে এটা মুন্ডক উপনিষদে, এবং মুন্ডক উপনিষদের তোমার হচ্ছে 3-1 নম্বর সংকলনের 6 নম্বর পার্টে পাওয়া গেছে মুন্ডক উপনিষদ। তাহলে মুন্ডক উপনিষদ একটা উপনিষদ। আর সত্যবে জয়তে এটা তোমার নিশ্চয়ই জানো আমাদের ভারত সরকারের স্লোগান। সত্যবে জয়তে মানে হচ্ছে সত্যের জয় হবে, ঠিক আছে? এটাই মুন্ডক উপনিষদে রয়েছে। এর পরবর্তীতে তুমি দেখবে তারপর নেক্সট এর উপনিষদের কোশ্চেন বলছে কোন উপনিষদে আত্মা এবং ব্রহ্ম, ঠিক আছে, এর একত্রের কথা বলা হয়েছে? মান্ডক্য উপনিষদ, কট উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, না প্রশ্ন উপনিষদ? তার হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। তো এখান থেকে দুটো জিনিস পেলাম, বৃহদারণ্যক হচ্ছে কি স্যার সব থেকে প্রাচীন, আর এই বৃহদারণ্যক উপনিষদ যে রয়েছে সেইখানে তোমার হচ্ছে কি আত্মা ও ব্রহ্মের কথা বলা রয়েছে। আহম ব্রহ্মা তোমার হচ্ছে ব্রহ্মাম্মি, ঠিক আছে, ধারণা, এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে বলা রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার কত? 23 বলছে উপনিষদের সংখ্যা কত? এই যে তোমার বৈদিক সাহিত্যে যে উপনিষদের সংখ্যা কত, তো অলরেডি আমি তোমাদেরকে আগে বলেছি যে উপনিষদের সংখ্যা হচ্ছে 108টা, আর 18টা হচ্ছে কি পুরাণ। পুরাণের সংখ্যা 18টা, উপনিষদের সংখ্যা হচ্ছে কটা? 108টা। তবে প্রতিটি আবার 10 থেকে 12টি প্রধান উপনিষদ হিসাবে বিবেচিত, অর্থাৎ মানে এই 108টার মধ্যে তোমার হচ্ছে 10 থেকে 12টা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্লিয়ার? বুঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 24 বলছে বৈদিক যুগে কোন কোন সমাজ ব্যবস্থার প্রচলন ছিল? বর্ণ, জাতি, গোষ্ঠী, না কোনোটি নয়? তার বর্ণ ব্যবস্থা। বর্ণ ব্যবস্থা বলতে গিয়ে কি স্যার তোমার নিশ্চয়ই জানো ঋগ্বেদে কোন মণ্ডলে? দশম মণ্ডলে কোথায়? তোমার হচ্ছে পুরুষ সূক্তে 4টে বলা রয়েছে, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর মধ্যে থেকে ব্রাহ্মণের কাজ কি? তোমার হচ্ছে শিক্ষা। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যোদ্ধা। বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা। আর শূদ্রের কাজ হচ্ছে কি তোমার হচ্ছে সেবা দেওয়া। তো এটাই ঋগ্বেদের তোমার হচ্ছে দশম মণ্ডলে পুরুষ সূক্তে পাওয়া গেছিল, ঠিক আছে? তো বর্ণ ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে বর্ণ ব্যবস্থা। এই জিনিসটাকেই কি বলা হচ্ছে? তোমার হচ্ছে বর্ণ ব্যবস্থা। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 25 কি বলছে? বলছে বৈদিক যুগে কোন ধরনের তোমার হচ্ছে বিবাহ, কোন ধরনের বিবাহ প্রেমের বিবাহ হিসেবে তোমার হচ্ছে বিবেচিত? অর্থাৎ বিবাহের কিন্তু বিভিন্ন নিয়ম ছিল বৈদিক যুগে। এর মধ্যে থেকে প্রেম সংক্রান্ত যদি বিবাহ হতো, সেই বিবাহটা একটা নির্দিষ্ট নাম ছিল। সেই নামটাকে কি ব্রহ্ম বিবাহ, গান্ধর্ব বিবাহ, দৈব বিবাহ, না আর্য বিবাহ? তো মাথায় রাখবে প্রেমের সম্পর্কে কি বলা হতো? তোমার হচ্ছে গান্ধর্ব বিবাহ।
দেখো লেখাই আছে যে গান্ধর্ব বিবাহ ছিল হচ্ছে প্রেমের ভিত্তিতে বিবাহ। তার মানে বৈদিক যুগে যদি কোনো তোমার হচ্ছে দম্পতি বা কোনো পুরুষ এবং মহিলা যদি প্রেম করে বিবাহ করতো, তাই তাদের যে বিবাহ নিয়ম চালু করা হতো, সেই বিবাহ নিয়মটাকে বলা হতো গান্ধর্ব বিবাহ। ঠিক আছে, পরবর্তীতে নেক্সট হচ্ছে কত 26 গিয়ে কি বলছে, বৈদিক যুগে হচ্ছে জজমনি ব্যবস্থা কি ছিল, গ্রাম গঠনের ভিত্তি, যজ্ঞের নিয়ম, রাজনৈতিক ব্যবস্থা না শিক্ষা। তো দেখো লেখাই আছে যোগমানি ব্যবস্থা গ্রামের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর উপরে ভিত্তি ছিল। তার মানে এটা হচ্ছে কি তাহলে গ্রামের সংগঠন, গ্রাম সংগঠন। তো এই গ্রাম সংগঠনের ভিত্তিটাই তাহলে হচ্ছে কি ছিল জজমনি। আর এই জজমনি ব্যবস্থাটা তাহলে কোন যুগে ছিল, বৈদিক যুগে। ঠিক আছে, তাহলে গ্রাম সংগঠনের ভিত্তি কি ছিল তোমার যে বৈদিক যুগে জগমনি। তাহলে 26-এর অ্যান্সার গিয়ে কি হলো, 26-এর অ্যান্সার গিয়ে হলো এ বা ক। ঠিক আছে, পরবর্তীতে নেক্সট কোশ্চেন হচ্ছে কি বলছে, বৈদিক সাহিত্যে সূক্ত বলতে কাকে বলা হয়। বলছে যজ্ঞের নিয়ম না স্রোতের সংকলন, দার্শনিক আলোচনা না ইতিহাস। তো সূক্ত কথাটার মানে হচ্ছে কি স্রোতের সংকলন। কিছুক্ষণ আগেই আমরা মনে করো পুরুষ সূক্ত নাম পড়ছিলাম, পুরুষ সূক্ত। তাই এই সূক্ত কথাটার মানে হচ্ছে কি স্রোতের সংকলন। সূক্ত হলো বেদের স্রোতের ছোট্ট সংকলন। ঠিক আছে, তাহলে স্রোতের সংকলন অ্যান্সার হলো। তা 27-এর অ্যান্সার কি হবে স্যার, বি। 27-এর পর 28 নাম্বারে গিয়ে কি বলছে দেখো, বলছে কোন বেদে তোমার হচ্ছে নাসদীয় সূক্ত রয়েছে। যেমন পুরুষসূক্ত আমরা পড়েছি পুরুষসূক্ত, তো নাসদীয় সূক্ত কোন বেদে রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ। তো মাথায় রাখবে নাসদীয় সূক্ত রয়েছে কোথায়, ঋগ্বেদ। তাই ঋগ্বেদে আমরা সূক্ত পেলাম দুটা, একটা হচ্ছে কি পুরুষসূক্ত, আর একটা কি বললাম নাসদীয়। তাহলে নাসদীয় সূক্ত কোন বেদে রয়েছে, ঋগ্বেদে রয়েছে। তাহলে 28-এর অ্যান্সার কি হলো, 28-এর এ। 28-এর পর 29 কি বলছে, বৈদিক সাহিত্যে ব্রহ্ম শব্দের অর্থ গিয়ে কি, ব্রহ্ম। এই ব্রহ্মটার কথাটা মানে গিয়ে কি তোমার হচ্ছে দেবতা না মহাজাগতিক শক্তি না যজ্ঞ না ঋষি। তো বলছে মহাজাগতিক শক্তি। বলছে জ্ঞান চর্চার তোমার হচ্ছে মহাজাগতিক শক্তিকে ব্রহ্ম বলা হতো। বারে বারে বিভিন্ন বেদে, উপনিষদে বা তোমার হচ্ছে পুরাণে এই ব্রহ্ম শব্দটা কিন্তু বারে বারে উচ্চারিত আছে। এই ব্রহ্ম শব্দটা কথাটার মানে হচ্ছে কি তোমার হচ্ছে মহাজাগতিক শক্তি। লেখা আছে দেখো, উপনিষদে ব্রহ্মকে সর্বোচ্চ মহাজাগতিক শক্তি বলা হয়েছে। তাহলে ব্রহ্ম কথাটার মানে মহাজাগতিক শক্তি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 30 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে কোন গ্রন্থে যজ্ঞের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করা যায়, ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা না উপনিষদ। তো যজ্ঞের আধ্যাত্মিক হচ্ছে গিয়ে কোথায়, আরণ্যকে। দেখো লেখা আছে যে আরণ্যক গ্রন্থে যজ্ঞের আধ্যাত্মিক তাৎপর্য তোমার হচ্ছে করা যায়। তাহলে আধ্যাত্মিক তাৎপর্য যজ্ঞের এটা আরণ্যকে, এবং আরণ্যকটা কোথায় স্যার, তোমার হচ্ছে বনভূমি অঞ্চলে, নিরিবিলিতে, নিরিবিলি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 30। আমি একটু তাড়াতাড়ি করছি, বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 30 থেকে কি বলছে, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার নাম গিয়ে কি ছিল, মানে শিক্ষা ব্যবস্থা যেখানে দেওয়া হতো সেই জায়গাটার নাম গিয়ে কি ছিল, গুরুকুল, আশ্রম, বিদ্যালয় না পাঠশালা। বিদ্যালয় এবং পাঠশালা তো বর্তমান নাম স্যার, তখন নাম ছিল হচ্ছে কি স্যার, গুরুকুল। গুরুকুল ব্যবস্থায় শিক্ষার্থীরা গুরুর কাছে বেদ অধ্যয়ন করতো, এবং এই বেদ অধ্যয়ন করতো শ্রুতির উপর নির্ভর করে, অর্থাৎ শ্রুতি নির্ভর তোমার হচ্ছে বেদ চর্চা হতো। এবং বেদ চর্চা করার জায়গা যেটা, সেই জায়গাটার নাম হচ্ছে কি গুরুকুল। তাহলে গুরুকুল যদি হয় তাহলে 31-এর অ্যান্সার কি হলো, 31-এর হচ্ছে এ। পরবর্তীতে নেক্সট কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে 32তে কি বলা হচ্ছে, কোন বেদে অগ্নি দেবতার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়েছে, ঋগ্বেদ।
তাহলে অগ্নি দেবতার প্রশংসা সব থেকে বেশি যদি কোনো বেদে করা হয়ে থাকে সেটা হচ্ছে ঋগ্বেদ। কেন অগ্নি দেবতা? কারণ যে এই অগ্নি দেবতাই তোমার হচ্ছে যজ্ঞের আহুতি, এই যে এইভাবে করে তোমার হচ্ছে যে যজ্ঞের যেই হতো ধোঁয়া, হ্যাঁ, সেটা হচ্ছে কি একদম আকাশ পর্যন্ত দেবতার উদ্দেশ্যে পৌঁছে দিত। সেই জন্য ঋগ্বেদে অগ্নির যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে কিন্তু মানে ব্যাপক হারে কিন্তু দেখানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 33 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে কোন বেদে যম এবং জমির সংলাপ রয়েছে? যম এবং জমি, তো সেটা হচ্ছে ঋগ্বেদে। ঋগ্বেদে আমরা অনেক কিছুই পাচ্ছি। ঋগ্বেদের দশম মণ্ডল, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে লেখা। আচ্ছা, এই ঋগ্বেদে কি কি পেলাম আমরা? সমাজ ব্যবস্থা নিয়ে, বর্ণ ব্যবস্থা, তারপর হচ্ছে শ্রুতি নির্ভর শিক্ষা, তারপর পেলাম হচ্ছে কি যম ও জমির গল্প, তারপরে পেলাম হচ্ছে কি গায়ত্রী মন্ত্র। এই ধরনের বিশেষ বিশেষ ব্যাপারগুলো সেগুলো হচ্ছে ঋগ্বেদে কিন্তু রয়েছে। বর্ণাশ্রম, বর্ণ ব্যবস্থা, তারপর হচ্ছে চতুরাশ্রম, মাথা রাখবে কিন্তু। তাহলে ঋগ্বেদে তাহলে কি পাওয়া গেছে? যম এবং জমি সংলাপ। তারপরে নেক্সট হচ্ছে কত? নেক্সট হচ্ছে তোমার 34 নম্বরে গিয়ে কি বলছে দেখো, বলছে বৈদিক সাহিত্যে মনুকে কি বলা হয়েছে? মনুকে প্রথম মানুষ বলা হয়েছে, প্রথম মানুষ বৈদিক সাহিত্যে। কে মনু? এই মনু বৈদিক সাহিত্যে প্রথম মানুষ হিসেবে বর্ণনা করা হয়। এই মনুর স্মৃতি আছে। এই মনুস্মৃতিতে মানে এটাকে বলা হয় হিন্দু ধর্মের আইনের বই। এটা এক প্রকার স্মৃতি। মোট স্মৃতি সংখ্যা সম্ভবত 6 থেকে 7টা রয়েছে। তো সেখান থেকে এই হিন্দু ধর্মের আইন সংক্রান্ত যে বই, তার নাম হচ্ছে মনুস্মৃতি। এবং এইখানে তোমার যে বিশেষ করে শূদ্র শ্রেণীর মানুষকে খুব নিচু করে দেখানো হয়েছে। সেই জন্য ডক্টর বি আর আম্বেদকর কি করেছিল? তোমার হচ্ছে মনুস্মৃতিকে প্রেস কনফারেন্স ডেকে ছিঁড়ে ফেলেছিল। ঠিক আছে? তো সেই মনুকে বলা হতো কি স্যার, বেদ সংকলন হিসাবে প্রথম মানুষ। ঠিক আছে? এবং বেদের এই মনুর নামে স্মৃতিও রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 35 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে? বলছে কোন গ্রন্থে কর্মফল তত্ত্বের প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ, না বৃহদারণ্যক উপনিষদ, না তোমার যে শতপথ ব্রাহ্মণ, না হচ্ছে ঐতরেয় আরণ্যক? অলরেডি বলেছি ঐতরেয় আরণ্যক ঋগ্বেদে রয়েছে। এই উপনিষদটা সব থেকে প্রাচীন। শতপথ ব্রাহ্মণ হচ্ছে কি যজ্ঞ সম্বন্ধে বলা রয়েছে, যজ্ঞ, এবং ঋগ্বেদ সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি। এর মধ্যে থেকে কর্মফলবাদ এই কনসেপ্টটা যে উপনিষদে এসছে তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। ঠিক আছে? কর্মফলবাদ। এবং এই পরবর্তীতে স্বামী বিবেকানন্দ এই কর্মফলবাদকে সমর্থন করেন। ঠিক আছে? এবং এটা কোন উপনিষদে রয়েছে? বৃহদারণ্যক উপনিষদে রয়েছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার 36 গিয়ে কি বলছে? কোন বেদে মৃত্যু সম্পর্কিত দার্শনিক আলোচনা করা রয়েছে? তো মৃত্যু সম্বন্ধীয় দার্শনিক আলোচনা রয়েছে অথর্ববেদে। এটা নতুন জানলে। মৃত্যু দেখো, অথর্ববেদে মৃত্যু এবং জীবনের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা রয়েছে। তাহলে অথর্ববেদে কি কি পেলাম? 1 নম্বর হচ্ছে কি চিকিৎসা, 2 নম্বর হচ্ছে কি মৃত্যু সম্বন্ধে জানা, মৃত্যু সম্বন্ধে আধ্যাত্মিক চিন্তা, 3 নম্বর হচ্ছে বশীকরণ,
এই ধরনের জিনিসগুলো অথর্ববেদে রয়েছে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 37 নম্বর কোয়েশ্চেন গিয়ে কি বলছে যে কোন গ্রন্থে অহিংসা সম্বন্ধীয় তোমার হচ্ছে ধারণা পাওয়া যায়। তো সেটা একটা উপনিষদে, সেই উপনিষদের নাম হচ্ছে কি স্যার? ছান্দোগ্য উপনিষদ। তোমাদের বলে রাখি, অহিংসার সাথে যে ব্যক্তির নাম জড়িত তার নাম হচ্ছে গান্ধীজি। বলা হয় এই গান্ধীজি তার এই কনসেপ্টটা টলস্টয়ের কাছ থেকে নেয়, এবং এই টলস্টয়ের কাছ থেকে একজন যিনি নিয়েছেন তার নাম হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া বলা হয়, আরে নামটা ভুলে যাচ্ছি, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। তোমাদের বলে রাখি, গোপাল কৃষ্ণ গোখলে, টলস্টয় বা গান্ধীজি যে অহিংসাবাদের মানে আধুনিক তথ্য সম্বন্ধে বলেছেন, সেই অহিংসাবাদ নিয়ে আমাদের সনাতনী চিন্তাধারা যে উপনিষদ শেখানো রয়েছে, এবং সেই উপনিষদটার নাম হচ্ছে কি? ছান্দোগ্য উপনিষদ। এই ছান্দোগ্য উপনিষদেও তোমার হচ্ছে কি অহিংসা সম্বন্ধে বলা রয়েছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্যার, আসতে পারে গান্ধীজির অহিংসা নীতি, টলস্টয় যদি আসতে পারে, গান্ধীজির রাজনৈতিক গুরু যদি তোমার হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলের সম্বন্ধে আসতে পারে, তো এটা কোন উপনিষদে অহিংসা সম্বন্ধে বলা রয়েছে এটাও কিন্তু আসতে পারে। তার হচ্ছে ছান্দোগ্য উপনিষদে। এই 108টা উপনিষদের মধ্যে এটাও একটা উপনিষদ। ক্লিয়ার? পরবর্তীতে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 38 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে যে কোন বেদে ঔষধি সংক্রান্ত মন্ত্র রয়েছে? ঔষধি, ঠিক আছে, ভেষজ যে ঔষধ চিকিৎসা, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই জানি যে চিকিৎসা সম্বন্ধে বলা রয়েছে অথর্ববেদে। তাহলে ঔষধি সম্বন্ধে বলা রয়েছে কোন বেদে? অথর্ববেদে। তো দেখো অথর্ববেদে ঔষধি এবং নিরাময় সংক্রান্ত মন্ত্র সম্বন্ধে বলা রয়েছে। দেখো মন্ত্র দিয়েও ওষুধ ঠিক করার কথা বলা রয়েছে, বুঝতেই পারছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? কোয়েশ্চেন নাম্বার 39 কোয়েশ্চেনে গিয়ে কি বলছে? বৈদিক সাহিত্যে ঋষি বলতে কাদের বোঝানো হতো? রাজা, যাজক, না জ্ঞানী, না সৈনিক? তাহলে অবশ্যই স্বাভাবিক যারা জ্ঞানী, যারা যারা দেবতার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করেছিল, যারা জ্ঞানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করেছিল, তাদের জীবনের নিজস্ব যে পার্শ্ববিক যে চাহিদা সেই জিনিসগুলোকে ভুলে গিয়েছিল, তারাই ঋষিমুনি। বিশ্বামিত্র, বৈশিষ্ট্য মুনি, গৌতম মুনি, এরা সেই সময়কার অনন্য ব্যক্তিত্ব ছিলেন। কেন? তারা নিজস্ব চাহিদাকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র জ্ঞান চর্চার উদ্দেশ্যে, জীবনের একটা নতুন মতাদর্শ তোমার হচ্ছে খোঁজ করে পাওয়ার উদ্দেশ্যে তারা কি করেছিল? তারা কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেছিল। এই জন্য এই ঋষিমুনি কাদেরকে বলা হতো? যারা জ্ঞানী তারাই ছিল ঋষিমুনি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত? 40। কোয়েশ্চেন নাম্বার 40 থেকে কি বলছে? কোন উপনিষদে মায়া তত্ত্বের কথা বলা রয়েছে? মায়া, ঠিক আছে। তো বলছে তোমার হচ্ছে শ্বেতাশ্বর উপনিষদে মায়া তত্ত্বের কথা বলা হয়েছে। এটাও স্যার 108টার মধ্যে একটা, এই শ্বেতাশ্বর তোমার হচ্ছে উপনিষদ। এখানে মায়া সম্বন্ধে বলা হয়েছে। মায়া, মমতা, আবেগ, প্রতিটা সম্পর্ক আমাদের কীভাবে জড়িয়ে থাকে, এই সম্পর্কগুলোকে কীভাবে আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, সম্পর্কগুলোকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, তো এইগুলো নিয়ে যে উপনিষদের রয়েছে সেই উপনিষদের নাম হচ্ছে কি? শ্বেতাশ্বর উপনিষদ। এই শ্বেতাশ্বর উপনিষদ হচ্ছে 108টা উপনিষদের মধ্যে একটা। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা শেষ হলো। অর্থাৎ বুঝতেই পারছো, এই আমাদের এই ভিডিওটা শেষ হলো। এখান থেকে বৈদিক সাহিত্য শেষ হয়ে গেল, এবং বেদের যে আমাদের প্রায় 5টা বা 6টা ভিডিও, সেই 6টা ভিডিও কিন্তু কমপ্লিট হলো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আশা করছি এই ভিডিওগুলোকে যদি তোমরা যে পূর্ণাঙ্গ দেখো এবং বারে বারে দেখো, এতে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু দারুণ তোমার কাজে লাগবে, দারুণ। সাবজেক্টকে বিষয়ভিত্তিক পড়ার উদ্দেশ্যে এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের দারুণ মানে হচ্ছে কাজে লাগতে চলেছে। তোমরা কিন্তু রিভিশন করে করে দেখো, দেখলেই দেখবে যে একটা কি ফাউন্ডেশন, একটা কি ব্যবস্থাপনা তোমার মধ্যে তৈরি হবে সাবজেক্ট সম্বন্ধে। তখন তোমার বই পড়তে এবং জিনিসটাকে নর্মালি বুঝতে কিন্তু সাহায্য করবে। আমি আবারও বলছি, যদি তুমি হচ্ছে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট না হও, তুমি কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু মানে
ততটা কিন্তু সাফল্যমণ্ডিত করতে পারবে না নিজেকে। এবং এই যে কোশ্চেন্সগুলো দিচ্ছি শুধুমাত্র হচ্ছে ছোটোখাটো চাকরির জন্য নয়, তুমি যে কোনো ধরনের পরীক্ষাতে তোমার বেসিক ফাউন্ডেশন তৈরি করার জন্য এই ভিডিওগুলো কিন্তু অনস্বীকার্য, তোমাদের জন্য দারুণ কাজে লাগতে চলেছে। তাহলে ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবে, কোনো যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও। আর হচ্ছে অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে রেকমেন্ড করো যে এই ভিডিওগুলো যাতে আমরা আরও বেশি পরিমাণে তৈরি করতে পারি। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। এই ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী এমসিকিউ ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি খুব দ্রুত, তার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।